3 শতাধিক প্রাণহানির পরও লেবাননে থামছে না ইসরায়েলি হামলা। পাল্টা আঘাত হিজবুল্লাহর, অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা নেতানিয়াহুর। লেবাননে কোনো যুদ্ধবিরতি হয়নি। হিজবুল্লাহর উপর আমাদের হামলা অব্যাহত আছে। ইসরায়েলি জনগণের নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত আমরা থামব না। মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধে কাল পাকিস্তানে ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা। নিজেদের শর্তে অনড় দুপক্ষ। হরমুজে কৌশলগত পরিবর্তন তেহরানের। প্রতিদিন চলবে 15টি জাহাজ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। লেবাননে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় একদিনেই প্রাণ হারিয়েছেন 300-র বেশি মানুষ। আহত হয়েছেন হাজারেরও বেশি। বিরোধপূর্ণ যুদ্ধবিরতির মাঝেই ফের ছড়িয়ে পড়েছে যুদ্ধের আগুন। জবাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়ে হিজবুল্লাহ। এদিকে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ তুলে লেবাননের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ইরান। আর যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার বার্তা দিচ্ছে। মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন বহুপাক্ষিক টানাপোড়েনে আরও বিস্ফোরক রূপ নিয়েছে। লেবাননে ইসরায়েলের ব্যাপক বিমান হামলায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। একদিনই দেশটিতে প্রাণ হারিয়েছেন শত শত মানুষ। বৈরুত সহ বিভিন্ন শহরে একযোগে হামলা চালানো হয়। মাত্র 10 মিনিটে 100টিরও বেশি বিমান হামলার তথ্য সামনে এসেছে। আবাসিক এলাকা, বাণিজ্যিক কেন্দ্র, দক্ষিণাঞ্চলীয় বিভিন্ন স্থাপনায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়। এরপর ধোঁয়ায় ঢেকে যায় পুরো আকাশ। এই হামলার জবাবে ইসরায়েলে পাল্টা আক্রমণ শুরু করে হিজবুল্লাহ। ইসরায়েলি সেনাবাহিনী জানায় উত্তর ইসরায়েলে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তেল আবিব লক্ষ্য করে ছোড়া রকেট প্রতিহত করার দাবিও করেছে ইসরায়েল। তবে হাইফা সহ বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে। সীমান্ত জুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় সংঘাত আরও বিস্তৃত হওয়ার ইঙ্গিতও সামনে আসছে। ইরানের অবস্থান এই সংঘাতে আরও জটিলতা তৈরি করেছে। ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস IRGC জানিয়েছে যুদ্ধবিরতির সময় তারা কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেনি। তেহরান অভিযোগ করেছে ইসরায়েল লেবাননে যুদ্ধবিরতি ভেঙে হামলা চালাচ্ছে, তাই আলোচনার কোনো অর্থই থাকে না। ইরানি নেতারা লেবাননের পাশে থাকার ঘোষণা দিয়ে বলেছেন তারা জনগণকে একা ফেলে দেবে না এবং হরমুজ প্রণালীর পরিস্থিতিও নতুন পর্যায়ে যেতে পারে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেছেন লেবাননের সঙ্গে কোনো যুদ্ধবিরতি হবে না। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজও বলেছেন এ যুদ্ধ বন্ধ হচ্ছে না। হিজবুল্লাহ সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং আগে যুদ্ধবিরতির শর্ত পূরণের দাবি জানিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র সাবধানী অবস্থান নিয়েছে। ডোনাল্ড ট্রাম্প বলছেন ইরান ইস্যুতে মার্কিন সামরিক উপস্থিতি বজায় থাকবে এবং সঠিক চুক্তি না হলে সংঘাত আরও বাড়তে পারে। ব্রিটেন সহ পশ্চিমা দেশগুলো লেবাননের হামলাকে ভুল বলে মন্তব্য করেছে এবং উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের জন্য হেলিকপ্টার ও নিরাপদ পথের মাধ্যমে জাহাজ চলাচলের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে ইরান। তবে আন্তর্জাতিক আইন ও অন্যান্য দেশের আপত্তি এই প্রোটোকল বাস্তবায়নকে জটিল করে তুলছে। প্রণালীটির ব্যবস্থাপনায় ইরান একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে বলে জানান দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা। বিশেষ প্রোটোকল মেনে দিনে সর্বোচ্চ 15টি জাহাজ চলাচল করতে পারবে বলে জানিয়েছে তেহরান। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন হরমুজ দিয়ে চলাচলে কোনো ফি আরোপ করতে পারে না ইরান। যুদ্ধবিরতির জন্য 10 দফা প্রস্তাবের অংশ হিসেবে হরমুজ প্রণালীতে টোল বসানোর কথা জানায় ইরান। জাহাজ প্রতি $1 থেকে $2 মিলিয়ন বা তেলের প্রতি ব্যারেল ভিত্তিতে শুল্ক বসানোর পরিকল্পনার কথা জানায় দেশটি। অর্জিত অর্থ অবকাঠামো পুনর্নির্মাণে ব্যবহার করতে চায় তারা। তবে এই পরিকল্পনায় রাজি নয় ওমান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন 2 সপ্তাহের যুদ্ধবিরতি চলাকালীন হরমুজ প্রণালীর নিরাপদ চলাচল নিশ্চিত করা হবে ইরানি সেনাবাহিনীর সমন্বয়ে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC একটি নতুন মানচিত্র প্রকাশ করেছে। সেখানে জাহাজগুলোকে ওমানের পাশের প্রচলিত রুট থেকে দূরে ইরানের উত্তর উপকূলে নিয়ে যাওয়া হয়েছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী হরমুজ প্রণালীর মতো আন্তর্জাতিক জলপথে শুল্ক আরোপ করা যাবে না। শুধু নৌ পরিবহন বা বন্দর ব্যবহারের সেবা দেওয়ার জন্য সীমিত ফি নেওয়া সম্ভব। যদিও ইরান ও যুক্তরাষ্ট্র উভয়ই জাতিসংঘের সমুদ্র আইনের চুক্তি স্বাক্ষর করেনি। এদিকে ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে জানিয়েছেন হরমুজ প্রণালীর ব্যবস্থাপনায় ইরান একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে এবং সাম্প্রতিক হামলার জন্য দায়ীদের শাস্তি ও ক্ষতিপূরণ দাবি করা হবে। তিনি বলেন ইরান যুদ্ধ চায় না, তবে নিজেদের অধিকার থেকেও সরে আসবে না।
বিশ্লেষকরা মনে করছেন তেলের চালান আসতে দেরি এবং শুল্ক দাবির বিষয়টি জাহাজ মালিকদের বিচলিত করে তুলেছে। বর্তমানে শুধু ইরানের বন্ধু দেশগুলোর জাহাজ চলাচল করতে পারছে। দীর্ঘমেয়াদে বড় দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র এই শুল্ককে সহজে মেনে নেবে না। তারা সতর্ক করেছেন হরমুজ খোলা রাখা এবং আন্তর্জাতিক মান বজায় রাখা জরুরি। তবে বাস্তবতা বিবেচনায় জাহাজ মালিকেরা ইরানের শর্ত মেনে চলতে বাধ্য হতে পারেন, না হলে তাদের জাহাজ ঝুঁকিতে পড়তে পারে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী ট্যাঙ্কারগুলোর ওপর কোনো ধরনের ফি আরোপ করতে পারে না এবং করলে তা অবিলম্বে বন্ধ করতে হবে। তিনি আরও দাবি করেন শিগগিরই তেলের সরবরাহ স্বাভাবিক হবে, সেটা তেহরানের সহযোগিতা থাকুক বা না থাকুক। নাদিম মারজান, সময় সংবাদ। পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চ পর্যায়ে শান্তি আলোচনাকাল। ভঙ্গুর যুদ্ধবিরতি ও আঞ্চলিক উত্তেজনার মধ্যে মধ্যস্থতায় সামনে এসেছে ইসলামাবাদ। তবে চরম আস্থাহীনতা ও ইসরায়েল সংশ্লিষ্ট ইস্যুতে বড় বাধার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শনিবার যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে শান্তি আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় সাম্প্রতিক যুদ্ধবিরতির পর এই বৈঠককে সম্ভাব্য বড় কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পক্ষ থেকে স্পিকার ও পররাষ্ট্রমন্ত্রী নেতৃত্ব দিতে পারেন। আলোচনা হবে আলাদা আলাদা কক্ষে। সেখানে পাকিস্তানি কর্মকর্তারা দুই পক্ষের মধ্যে বার্তা আদান প্রদান করবেন। নিরাপত্তা ইস্যুতে ইসলামাবাদের গুরুত্বপূর্ণ এলাকা এরই মধ্যে কঠোর নিয়ন্ত্রণে আনা হয়েছে। আলোচনার মূল ইস্যুতে রয়েছে হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা, পারমাণবিক কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা। ইরান যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার ও আঞ্চলিক হামলা বন্ধের দাবি তুলছে। অন্যদিকে ওয়াশিংটন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে কঠোর অবস্থানে রয়েছে। বিশ্লেষকদের মতে দুই পক্ষের মধ্যে গভীর অবিশ্বাস এবং ইসরায়েলের সাম্প্রতিক হামলা শান্তি প্রক্রিয়াকে জটিল করে তুলছে। যদিও অগ্রগতি সম্ভব, তবে স্বল্প সময়ে চূড়ান্ত সমাধান পাওয়া কঠিন হবে বলেই ধারণা করা হচ্ছে। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন পাকিস্তান, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে বড় কূটনৈতিক চাপে রয়েছে। একে মিশন ইম্পসিবলও বলছেন তারা। যদিও বিশ্লেষকদের মতে এই উদ্যোগ জটিল ও অনিশ্চিত, কারণ সংঘাত বা ইরানের অস্থিরতা পাকিস্তানের সীমান্ত নিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে। তাই পাকিস্তান সক্রিয় থাকলেও দীর্ঘমেয়াদী সমাধান বা বড় সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষমতা তাদের সীমিত বলেই মনে করেন তারা। নাদিম মারজান, সময় সংবাদ। লেবাননে ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্র ইরান 2 সপ্তাহের যুদ্ধবিরতিকে চুক্তিকে ঝুঁকিতে ফেলেছে। লেবাননকে চুক্তির বাইরে রেখে মার্কিন ও ইসরায়েলি ব্যাখ্যা বিরোধ তৈরি করেছে। এতে পুনর্নির্ধারিত ইসলামাবাদ আলোচনার আগে চুক্তি ভাঙার আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয় সময় বুধবার লেবাননের বিভিন্ন অংশে বিমান হামলা চালিয়ে 250-র বেশি মানুষ হত্যা করেছে ইসরায়েল। হামলায় হিজবুল্লাহ নেতার সহকারী নাইম কাসেমও মারা গেছেন। পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মাধ্যমে ঘোষিত চুক্তি লেবানন সহ সব সীমানায় যুদ্ধবিরতি কার্যকর করার কথা বলেছে, কিন্তু মার্কিন ও ইসরায়েলি পক্ষ দাবি করছে লেবানন এই চুক্তির আওতায় পড়ে না। এতে চুক্তির বিস্তার ও প্রভাব নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। ইরান বলছে লেবাননকে বাদ দিলে চুক্তি কার্যকর হবে না এবং হিজবুল্লাহর নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। বিশ্লেষকরা মনে করছেন ইসরায়েলের হামলা চলতে থাকলে ইরান হিজবুল্লাহর পাশে দাঁড়াতে বাধ্য হতে পারে। এতে উত্তেজনা আরও বাড়তে পারে। আন্তর্জাতিক সম্প্রদায় হামলার তীব্র নিন্দা জানিয়েছে। জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলকে লেবাননের উপর আক্রমণ বন্ধ করতে বলেছে এবং চুক্তির আওতায় লেবাননকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে উঠেছিল যুক্তরাষ্ট্র, আর এ কারণেই ওয়াশিংটন মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানকে বেছে নেয় এবং দেশটিকে ইরানের সঙ্গে একটি অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তি করাতে চাপ দেয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র পরিকল্পিতভাবে পাকিস্তানকে মধ্যস্থতাকারী হিসেবে ব্যবহার করে। ইসলামাবাদকে তেহরানের সঙ্গে একটি অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তির জন্য চাপ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য। প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান কোনো মধ্যস্থতাকারী ছিল না, বরং যুক্তরাষ্ট্রের জন্য সুবিধাজনক মাধ্যম হিসেবে কাজ করেছে।
Hello, everyone. Thank you very much. প্রতিবেদনে আরও বলা হয়, এই কূটনৈতিক তৎপরতার পেছনে ছিল বহুমাত্রিক চাপ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইরানের বিরুদ্ধে কঠোর ভাষা ব্যবহার করলেও বাস্তবে যুদ্ধের বিস্তার ঠেকাতে আগ্রহী ছিলেন। বিশেষ করে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা, তেলের দাম বেড়ে যাওয়া এবং হরমুজ প্রণালীর ঝুঁকি এসব বিষয়ে যুক্তরাষ্ট্রকে দ্রুত সমাধান খুঁজতে বাধ্য করে। একই সঙ্গে ইরানের পাল্টা প্রতিরোধও পরিস্থিতিকে জটিল করে তোলে। An American F-15 fighter. ফিনান্সিয়াল টাইমস জানায়, কয়েক সপ্তাহ ধরেই ট্রাম্প প্রশাসন পাকিস্তানের ওপর চাপ দিচ্ছিল যাতে তারা ইরানকে বুঝিয়ে যুদ্ধ থামানোর ব্যবস্থা করে এবং হরমুজ প্রণালী খুলে দেয়। ওয়াশিংটন ভেবেছিল পাকিস্তানের মাধ্যমে প্রস্তাব পাঠালে ইরান তা সহজে মেনে নেবে। উর্জিতা শেহসিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গের হামলায় প্রবাসী বাংলাদেশি নারী নিহতের ঘটনায় ট্রাম্পের নিন্দা, পরিবারের প্রতি সমবেদনা, বাইডেনের অভিবাসন নীতির কড়া সমালোচনা। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধে কে হেরেছে বা কে জিতেছে সে প্রশ্ন এখন আলোচনার তুঙ্গে। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, সংঘাতে ভয়াবহ পরাজয় হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনয়ামিন নেতানিয়াহুর। যুদ্ধবিরতির সিদ্ধান্ত ইসরায়েলকে পুরোপুরি পাশ কাটিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন দেশটির বিরোধী নেতারা। এছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধ ইসরায়েলের ইতিহাসের অন্যতম ব্যয়বহুল যুদ্ধ বলে শঙ্কা প্রকাশ করেছে স্থানীয় গণমাধ্যম। ইরান যুক্তরাষ্ট্রের সংঘাতে জড়িয়ে এবার নিজেদের বিছিয়ে রাখা জালেই ফেসে গেছে ইসরায়েল। দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান, সামরিক হুমকি আর কূটনৈতিক চাপ সব মিলিয়ে যুদ্ধ বাঁধিয়ে দ্রুত জয় পাওয়ার ধূর্ত পরিকল্পনা করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনয়ামিন নেতানিয়াহু। বাস্তবে সেই যুদ্ধ প্রত্যাশা অনুযায়ী দ্রুত শেষ না হলেও শেষ পর্যন্ত গড়িয়েছে এক অনিশ্চিত যুদ্ধবিরতির দিকে। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের তথ্যমতে ইরানের শাসন পরিবর্তনের পূর্বাভাস দিয়েছিলেন নেতানিয়াহু, যদিও মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো সেটিকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছিল। শেষ পর্যন্ত সেই আশঙ্কায় সত্য প্রমাণিত হয়েছে। এমনকি যুদ্ধবিরতির আগ মুহূর্তেও নেতানিয়াহু ট্রাম্পকে চাপ দিচ্ছিলেন সংঘাত চালিয়ে যেতে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তে ওয়াশিংটন অনেকটাই তেল আবিবকে পাশ কাটিয়ে গেছে বলেই বিভিন্ন সূত্রে দাবি উঠেছে। ইসরায়েলের ভেতর থেকে উঠছে তীব্র সমালোচনা। বিরোধী নেতা ইয়ার লাপিদ জানিয়েছেন, জাতীয় নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ইসরায়েলের কার্যত কোনো ভূমিকাই ছিল না। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে আজ রাতে যে চুক্তি হয়েছে, পাকিস্তানের মধ্যস্থতায় সেই চুক্তির ওপর ইসরায়েলের কোনো ধরনের প্রভাবই ছিল না। তারা আপনাদের বোঝানোর চেষ্টা করবে যে পর্দার আড়ালে ইসরায়েলের ভূমিকা ছিল। নেতৃবৃন্দের সঙ্গে পরামর্শ করা হয়েছে, গভীর রাতে গোপন আলোচনা হয়েছে। এসবই সম্পূর্ণ ফাঁকা ও মিথ্যা কথা। একই সুরে বামপন্থী নেতা ইয়ার গোলান এই যুদ্ধকে ইতিহাসের অন্যতম কৌশলগত ব্যর্থতা হিসেবে আখ্যা দিয়েছেন। যুদ্ধের অন্যতম লক্ষ্য ছিল ইরানের সামরিক সক্ষমতা ভেঙে দেয়া এবং পারমাণবিক কর্মসূচিতে বড় ধাক্কা দেয়া। কিন্তু বিশ্লেষকদের মতে বাস্তবে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী নিজেদের অবস্থান আরও শক্ত করেছে। ইসরায়েলি গণমাধ্যম ওয়াইনেট গ্লোবালের তথ্যমতে ইরানের সঙ্গে মাত্র 40 দিনের যুদ্ধেই ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল সংঘাতে জড়িয়ে পড়েছে ইসরায়েল। এই যুদ্ধে ইসরায়েলের মোট ব্যয় হয়েছে প্রায় 2000 কোটি মার্কিন ডলার। প্রতিদিন গড়ে প্রায় 3500 কোটি ডলার খরচ হয়েছে যুদ্ধ পরিচালনায়। এই খরচের পরও ইরানের শাসন ব্যবস্থার উৎখাত করতে না পারায় নেতানিয়াহু সরকার বড় ধরনের রাজনৈতিক ও অর্থনৈতিক চাপের মধ্যে পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আগামী রোববার শুরু হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলা দুর্নীতির মামলার বিচার কার্যক্রম। বৃহস্পতিবার আদালতের এক মুখপাত্র বিবৃতিতে জানান, ইরান যুদ্ধের জেরে জরুরি অবস্থা তুলে নেওয়া ও বিচার ব্যবস্থা আবারও সচল হওয়ায় এখন থেকে শুনানি যথারীতি চলবে। এতে আরও উল্লেখ করা হয়, রোববার থেকে বুধবারের মধ্যে নেতানিয়াহুর দুর্নীতির মামলার শুনানি হতে পারে। প্রথম কোনো ক্ষমতাসীন ইসরায়েলি প্রধানমন্ত্রী হিসেবে বিনয়ামিন নেতানিয়াহুকে বিচারের মুখোমুখি করা হচ্ছে। 2019 সালে তার বিরুদ্ধে ঘুষ গ্রহণ, বিশ্বাসভঙ্গ ও জালিয়াতির অভিযোগ আনা হয়, যদিও তা অস্বীকার করেন তিনি। 2020 সালে তার বিচার শুরু হলেও বিভিন্ন কারণে তা বারবার বিলম্বিত হয়েছে। দোষী সাব্যস্ত হলে জেল হতে পারে নেতানিয়াহুর। ইরান যুদ্ধের 40 দিনের মধ্যে 36 দিনে গাজায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে নিহত হয়েছেন অন্তত 107 জন। চিকিৎসার জন্য উপত্যকা ছাড়তে পেরেছেন মাত্র 8% মানুষ। জরুরি সরবরাহ পৌঁছেছে মাত্র 20%। শান্তি চুক্তি বজায় থাকলেও জনজীবন বিপন্ন।
শান্তি চুক্তির পরও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। বিশ্ববাসীর দৃষ্টি যখন ছিল ইরানের ওপর যুক্তরাষ্ট্র ইসরায়েলি বাহিনীর হামলায়, তখনও গাজায় হামলা চালিয়ে গেছে নেতানিয়াহুর সেনারা। ইরান যুদ্ধের 40 দিনের মধ্যে 36 দিনই উপত্যকাটিতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। রাফা ক্রসিং বন্ধ থাকায় আহতদের চিকিৎসা ও জরুরি সরবরাহ সীমিত হয়ে পড়েছে। চিকিৎসার জন্য গাজার ছাড়ার অনুমতি পেয়েছেন মাত্র 625 জন। এছাড়া খাদ্য ও ওষুধ সরবরাহের জন্য 23,400 ট্রাকের মধ্যে মাত্র 4,999টি ট্রাক প্রবেশ করতে পেরেছে, যা চাহিদার প্রায় 20%। এসব সীমাবদ্ধতা গাজার মানবিক সংকট আরও বাড়িয়ে তুলেছে। ইসরায়েল সমর্থিত আবু নাসিরা গোষ্ঠী গাজার বাসিন্দাদের বাড়ি, ফসলের ক্ষেত ও গ্রিনহাউস জ্বালিয়ে দিয়েছে। ইসরায়েলি ড্রোন ও ট্যাঙ্কের আঘাতে শিশুসহ সাধারণ মানুষ হতাহত হয়েছে। এই হামলাকে বড় হুমকি হিসেবে উল্লেখ করেছে হামাস। হামলা থেকে বাদ যায়নি শিশুদের শিক্ষা প্রতিষ্ঠানও। বাইতলাহিয়ার আবু উবাইদা বিন আল জাররাহ স্কুলে ট্যাঙ্কের শেলের আঘাতে শিশু নিহত হয়েছে। উপত্যকাটির শিক্ষা মন্ত্রণালয় ইসরায়েলকে দায়ী করে আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। হামলা চালানো হয়েছে সাংবাদিকদের ওপরও। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর সরকারের অনুমোদনে অধিকৃত পশ্চিম তীরে 34টি নতুন ইহুদি বসতি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি পর্যবেক্ষক সংস্থা পিস নাও। এই পরিকল্পনাকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। নাদিম মারজান, সময় সংবাদ। ফ্লোরিডায় কৃষ্ণাঙ্গ ব্যক্তির হামলায় বাংলাদেশি নীলুফার ইয়াসমিন নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘটনার এক সপ্তাহ পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নৃশংস হামলার ভিডিও প্রকাশ করে এ হত্যাকাণ্ডের নিন্দা জানান তিনি। বাইডেন প্রশাসনের শিথিল নীতির কারণেই অভিযুক্ত রবার্ট যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পেয়েছিল বলে অভিযোগ করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত। নিহত ইয়াসমিনের জন্য সবাইকে প্রার্থনার আহ্বান জানিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ডোনাল্ড ট্রাম্প। ঘটনার দ্রুত ও কঠোর বিচার নিশ্চিতের প্রতিশ্রুতি দেন তিনি। এদিকে ইয়াসমিন হত্যার নৃশংসতা ভুলতে পারছেন না প্রবাসীরা। হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। ইয়াসমিনের মৃত্যু সত্যি আমাদের এই কমিউনিটির জন্য অনেক বেদনাদায়ক। আমরা ফোবানার পক্ষ থেকে এই ধরনের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই। এটার জন্য আমরা সবাই ভালো আইনি যাতে কোনো অ্যাকশন না হয় এটা দাবি করছি এবং আমরা চাই এটা ভালো একটা ন্যায় বিচার হোক। জো বাইডেনের শাসনামলে কিউবা, হাইতি, নিকারাগুয়া ও ভেনেজুয়েলার প্রায় 5.5 লাখ মানুষকে যুক্তরাষ্ট্রে থাকতে 2 বছরের অনুমতি দেয়া হয়। ট্রাম্প প্রশাসন তা বাতিল করে দিলেও আদালতের সিদ্ধান্তের কারণে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেয়া সম্ভব হচ্ছে না। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আর মাত্র 12 দিন বাকি। ভোটের আগে রাজ্যের রাজনৈতিক দলগুলো নির্বাচনী প্রচারে একে অন্যের বিরুদ্ধে তুলছে নানা অভিযোগ। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের খবর জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। যাচ্ছি তার কাছে। দেখুন, 5 রাজ্যের বিধানসভা ভোটের মধ্যে ইতিমধ্যেই একটি কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি এবং 2টো রাজ্য আসাম এবং কেরলে ভোট সম্পন্ন হয়েছে গতকাল, এবং বাকি যে 2টো রাজ্যে ভোট হবে, একটি পশ্চিমবঙ্গ যেটি 2 দফায় 23 এবং 29 এপ্রিল, এবং তামিলনাড়ুতে 23 এপ্রিল 1 দফায়। এখন কথা হচ্ছে যে এই 3টি রাজ্যে যে ভোট হয়ে গেল সুষ্ঠুভাবে, তারপরে 2টি রাজ্য এবং সবচেয়ে আলোচিত যে রাজ্যে সেই রাজ্যে ভোট 2 দফায় পশ্চিমবঙ্গ। এবং পশ্চিমবঙ্গে ভোট হওয়ার আগে আপনি জানেন যে গত বছর থেকেই এখানে চর্চিত এবং আলোচিত যে রাজনৈতিক ইস্যু, সেটি হচ্ছে ভোটার তালিকায় নিবিড় সংশোধনী অর্থাৎ এসআইআর। আপনি জানেন যে গতকালকে প্রায় চূড়ান্তভাবে ভোটার তালিকার যে সর্বশেষ যেটি বিবেচনাধীন আছে, সেটি 2য় দফায় যে ভোটটি 29 এপ্রিল হবে, সেই ভোটের আগে যে ভোটাররা ভোট দেবেন সেটি নির্বাচন কমিশন গতকালকে চূড়ান্তভাবে দিয়েছে। তাতে দেখা যাচ্ছে যে 2025 সালের সবশেষ যে ভোটার ছিল 7 কোটি 66 লক্ষ, সেখান থেকে সামগ্রিকভাবে কমে এখনো
পর্যন্ত সামারাইজ করলে দেখা যাচ্ছে যে এখন এই মুহূর্তে রাজ্যে যা 2 দফায় ভোট দেবেন সেই ভোটারের সংখ্যা 6,45 লক্ষের কাছাকাছি, অর্থাৎ প্রায় 91 লক্ষ ভোটার কিন্তু এবারের যে নতুন সংশোধিত তালিকা সেই তালিকায় নেই। এবার আসা যাক এই ভোটারদের মধ্যে কত সংখ্যক সংখ্যালঘু বা কত সংখ্যক সংখ্যা গরিষ্ঠ হিন্দু। দেখা যাচ্ছে যে এই যে সংখ্যক ভোটার তালিকা থেকে বাদ হয়েছে তার মধ্যে গত গেল মানে এর আগের বছর যারা ভোট দিয়েছেন সেই তালিকা থেকে 12% ভোটার কিন্তু এবার তালিকা থেকে বাদ পড়েছেন। এই 12%-এর মধ্যে 5% সংখ্যালঘু অর্থাৎ মুসলিম ভোটার, আর বাকি 6% বা তার কিছু বেশি হিন্দু ভোটার। এবং হিন্দু ভোটারদের মধ্যে মতুয়া এবং আরো কিছু হিন্দু সম্প্রদায়ের মানুষরা রয়েছেন। এবার আসা যাক 5% ভোটার সংখ্যালঘু মুসলিমরা বাদ যাওয়াতে পশ্চিমবঙ্গে সামগ্রিকভাবে কি ছবিটা কিরকম ভাবে বদলে যাবে কিনা। আপনি জানেন যে পশ্চিমবঙ্গে ভোটারদের 30% ভোটারই কিন্তু সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের। সেখানে সেই 30% ভোটার থেকে 5% বাদ যাওয়ার পরে বিষয়টি কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এটা গেল ভোটার তালিকা ইস্যু। ইতিমধ্যে বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ তিনি এসে সংকল্পপত্র প্রকাশ করেছেন, অর্থাৎ নির্বাচনী ইশতেহার। সেটি নিয়ে কিন্তু তিনি আগামী 2 দিন তার যে দলীয় প্রার্থী রয়েছেন তার সেই প্রার্থীদের হয়ে প্রচারণা চালাবেন। তো এই ছিল আমার কাছে ভারতের 5টি বিধানসভা রাজ্যের মধ্যে ইতিমধ্যে 3টি রাজ্যে বিধানসভা ভোট শেষ। বাকি 2টো রাজ্যের পশ্চিমবঙ্গের একেবারে রাজনৈতিক এবং ভোটার প্রচারণার আমার কাছে থাকা সব শেষ তথ্য। কলকাতা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সুব্রত আচার্য। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ইস্টার সানডে উপলক্ষে ইউক্রেনে 32 ঘন্টার যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার। শনিবার থেকে কার্যকর। কিয়েভের সম্মতি 1000 ইউক্রেনীয় সেনার মরদেহ হস্তান্তর মস্কোর। জাতিগত সহিংসতার জেরে আবারও ফুঁসে উঠেছে ভারতের মণিপুর রাজ্য। সম্প্রতি রাজ্যের বিষ্ণুপুর জেলায় বোমা হামলায় 2 শিশু নিহতের ঘটনায় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিচারের দাবিতে রাস্তায় নেমেছে শত শত মানুষ। ভারতের পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে বোমা হামলায় 2 শিশু নিহতের ঘটনায় বিচার দাবি করেছেন তাদের দাদি। বিষ্ণুপুর জেলায় একটি বাড়িতে বিস্ফোরণে প্রাণ হারায় মেইতেই সম্প্রদায়ের 2 শিশু। এতে নতুন করে ক্ষোভের আগুন জ্বলছে গোটা রাজ্যে। ঘটনার পর শত শত নারী ও শিশুকে নিয়ে বিক্ষোভ মিছিল বের হয়। নিহত শিশুদের ছবি হাতে নিয়ে তারা সহিংসতা বন্ধ এবং দোষীদের শাস্তির দাবি জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চাপ বাড়ছে প্রশাসনের উপরও। 2023 সালের মে মাসে মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে শুরু হওয়া সংঘাত এখনও থামেনি। অর্থনৈতিক সুবিধা ও চাকরির কোটা নিয়ে বিরোধ থেকে শুরু হওয়া এই সহিংসতায় এখন পর্যন্ত প্রায় 260 জন নিহত এবং 60,000-এর বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সর্বশেষ হামলার জন্য মেইতেই সম্প্রদায় কুকিদের দায়ী করলেও কুকি গোষ্ঠীগুলো অভিযোগ অস্বীকার করেছে। এতে পারস্পরিক অবিশ্বাস ও উত্তেজনা আরও গভীর হয়ে উঠছে। নাদিম মারজান, সময় সংবাদ। ইস্টার সানডে উপলক্ষে ইউক্রেন যুদ্ধ ঘিরে 32 ঘন্টার যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। ভ্লাদিমির পুতিনের নির্দেশে শনিবার বিকেল থেকে রোববার পর্যন্ত সাময়িকভাবে বন্ধ থাকবে সংঘাত। কিয়েভের প্রতিক্রিয়া পুরোপুরি স্পষ্ট না হলেও রাশিয়ার এই পদক্ষেপে সাড়া দেওয়ার ইঙ্গিত মিলেছে। এদিকে 1000 ইউক্রেনীয় সেনার মরদেহ হস্তান্তর করেছে মস্কো। রাশিয়া ইউক্রেনের চলমান সংঘাতে অবশেষে নতুন মোড়। ক্রেমলিনের ঘোষণা অনুযায়ী রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শনিবার স্থানীয় সময় বিকেল 4টা থেকে যুদ্ধবিরতির নির্দেশ দেন। ইস্টার উপলক্ষে এই বিরতি চলবে 32 ঘন্টা, শেষ হবে রোববার মধ্যরাতে। সব ফ্রন্টলাইনে সাময়িকভাবে হামলা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে, তবে সেনাদের সম্ভাব্য উস্কানি মোকাবিলায় প্রস্তুত থাকতেও বলা হয়েছে। ঘোষণায় শান্তির বার্তা থাকলেও সতর্কতার সুরও স্পষ্ট। মস্কোর পক্ষ থেকে কিয়েভকে এই পদক্ষেপ অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে, কিন্তু ইউক্রেন এখনও সরাসরি পূর্ণ সম্মতি দেয়নি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, সমান পদক্ষেপে সাড়া দিতে প্রস্তুত ইউক্রেন। তবে অতীত অভিজ্ঞতা এই প্রস্তাবকে ঘিরে সন্দেহ আরও বাড়িয়েছে, কারণ আগের বহু অস্থায়ী বিরতি ভেঙেছে সংঘাতের মাঝেই। যুদ্ধের দীর্ঘ প্রেক্ষাপটে এমন অস্থায়ী বিরতি নতুন নয়। আগেও রাশিয়া একতরফা স্বল্পমেয়াদী যুদ্ধবিরতি ঘোষণা করেছিল, কিন্তু দুই পক্ষই একে অপরকে লঙ্ঘনের অভিযোগ করেছে। চলমান সংঘাতে প্রায় 800 মাইল ফ্রন্টলাইনে লড়াই অব্যাহত রয়েছে। মানবিক দিক থেকে স্বস্তির সুযোগ থাকলেও সামরিক বাস্তবতা এখনও অস্থিতিশীল। তাই এই বিরতি কতটা টিকবে তা নিয়েই মূল প্রশ্ন।
আন্তর্জাতিক মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন পক্ষ শান্তি আলোচনার চেষ্টা চালালেও অগ্রগতি খুবই সীমিত। কিয়েভ স্থায়ী ও পূর্ণ যুদ্ধবিরতির দাবি তুলছে, আর মস্কো চায় বিস্তৃত রাজনৈতিক সমাধান আগে। এই অবস্থানগত পার্থক্যই যুদ্ধ থামার প্রধান বাধা হয়ে আছে। ইস্টারের এই 32 ঘন্টা তাই শান্তির ইঙ্গিতের চেয়ে বেশি পরীক্ষামূলক বিরতি হিসেবেই দেখা হচ্ছে। নাদিম মারজান, সময় সংবাদ। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বেতন ভাতা বাড়ানোর দাবিতে বিক্ষোভে নেমেছে সাধারণ মানুষ। প্রেসিডেন্ট প্রাসাদের দিকে মিছিল ঠেকাতে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। কম মজুরি ও অর্থনৈতিক সংকটে ক্ষোভে ফুঁসছে শ্রমিকরা। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বেতন বৃদ্ধি ও সম্মানজনক পেনশনের দাবিতে রাস্তায় নেমেছেন শ্রমিক, অবসরপ্রাপ্ত, চাকরিজীবী ও শিক্ষার্থীরা। তারা মিরাফ্লোরেসে প্রেসিডেন্ট প্রাসাদের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশের বাধার মুখে পড়েন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ বিক্ষোভকারীদের আটকে দিলে কয়েক দফা ধাক্কাধাক্কি ও সংঘর্ষের ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা স্বাধীনতা, গণতন্ত্র ও নির্বাচনের দাবিতে স্লোগান দিতে থাকেন এবং কিছু স্থানে ব্যারিকেড ভাঙার চেষ্টাও চালান। দীর্ঘদিন ধরে কম মজুরি নিয়ে অসন্তোষ জমে আছে দেশটিতে। সরকারি খাতে অনেক কর্মী মাসে $160 আয় করলেও তা দিয়ে নিত্য প্রয়োজনীয় খরচ মেটানো সম্ভব হচ্ছে না। ন্যূনতম মজুরি 2022 সাল থেকে অপরিবর্তিত। এরই মধ্যে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ মে মাসে মজুরি বাড়ানোর আশ্বাস দিলেও পরিমাণ উল্লেখ করেননি। বিক্ষোভকারীরা বলছেন, সামান্য বৃদ্ধি নয়, প্রকৃত ক্রয় ক্ষমতা নিশ্চিত করে এমন বেতনই তাদের প্রধান দাবি। নাদিম মারজান, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ধ্বংস হয়ে গেছে একটি গুদাম। স্থানীয় সময় মঙ্গলবার ভোরে অন্টারিও শহরের ওই গুদামে আগুন লাগে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে চারপাশে। কালো ধোঁয়ায় ছেয়ে যায় আকাশ। গুদামে কাগজজাত পণ্য রাখা ছিল। খবর পেয়ে কয়েক ঘন্টা চেষ্টার পর আগুন আংশিক নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা। দেখছেন আন্তর্জাতিক সময়। মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে গত কয়েক সপ্তাহে বিশ্ববাজারে তেলের দাম ও লজিস্টিক খরচ ব্যাপক বেড়েছে। তবে মালয়েশিয়া সরকার দেশটির জনগণের স্বার্থে ভর্তুকি মূল্য বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে। সরকারের এমন পদক্ষেপের ফলে বিশ্বজুড়ে অস্থিরতার মাঝেও সাধারণ মানুষ সাশ্রয়ী মূল্যে জ্বালানি পাচ্ছে দেশটিতে। মালয়েশিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ আব্দুল কাদের। বৈশ্বিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়লেও জনসাধারণের স্বস্তি নিশ্চিত করতে জ্বালানি তেলে ভর্তুকি ও স্থিতিশীলতা বজায় রাখার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া সরকার। মধ্যপ্রাচ্য সংকটে পরিবহন খরচ বাড়লেও এখানকার স্থানীয় বাজারে দাম নির্ধারিত হচ্ছে আগের সপ্তাহের গড় মূল্যের ভিত্তিতেই। ফলে 9 এপ্রিল থেকে 15 এপ্রিল পর্যন্ত প্রতি লিটার অকটেন 95 এবং 97 গ্রেডের দাম 40 সেন্ট বাড়ানো হয়েছে। তবে স্থানীয় নাগরিকদের জন্য বিশেষ সুবিধায় 95 গ্রেডের অকটেনের দাম মাত্র 1 রিঙ্গিত 99 সেন্ট। তবে স্থানীয়রা জাতীয় পরিচয়পত্র স্ক্যান করে পাম্পে এসে মাসে জনপ্রতি 200 লিটার পর্যন্ত এই ভর্তুকি তেল ক্রয় করতে পারবেন। মাসিক 200 লিটারের এই সীমা অতিক্রম করলে বাজার দরে যেটি চলছে 4 রিঙ্গিত 27 সেন্ট, সেটি ক্রয় করতে হবে স্থানীয়দেরও। এছাড়া মালয়েশিয়ায় যে সকল বিদেশি বসবাস করছেন তারা তাদের যানবাহনে 95 গ্রেডের অকটেন নিচ্ছেন বর্তমান বাজার দরে 4 রিঙ্গিত 27 সেন্টে। অন্যদিকে ডিজেলের দাম লিটারে 70 সেন্ট বেড়ে বর্তমানে 6 রিঙ্গিত 72 সেন্টে দাঁড়িয়েছে। ডিজেল সংগ্রহের ক্ষেত্রেও সরকার নির্দিষ্ট সীমা আরোপ করেছে, যেখানে ব্যক্তিগত হালকা যানবাহন প্রতিবার সর্বোচ্চ 50 লিটার ডিজেল নিতে পারবেন। 3 টনের নিচের বাণিজ্যিক যানবাহন প্রতিবার সর্বোচ্চ 100 লিটার এবং 3 টনের বেশি ওজনের যানবাহন প্রতিবার সর্বোচ্চ 150 লিটার পর্যন্ত ডিজেল নিতে পারবে। তবে পাম্পে এসে এই তেল ফিলিং করতে হবে, অন্যথায় আলাদা পাত্রে অথবা বোতলে এই তেল সংগ্রহ করতে পারবে না কেউই। মূলত বিশ্ববাজারের অস্থিরতা থেকেই সাধারণ মানুষকে সুরক্ষা দিতেই মালয়েশিয়া সরকারের এই সময়োপযোগী পদক্ষেপ। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। একদিনে 3 শতাধিক প্রাণহানির পরও লেবাননে থামছে না ইসরায়েলি হামলা। পাল্টা আঘাত হিজবুল্লাহর, অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা নেতানিয়াহুর। মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধে কাল ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা। নিজেদের শর্তে অনড় দুপক্ষ,
হরমুজে কৌশলগত পরিবর্তন তেহরানের, প্রতিদিন চলবে 15টি জাহাজ। ঘটনায় ট্রাম্পের নিন্দা, পরিবারের প্রতি সমবেদনা, বাইডেনের অভিবাসন নীতির কড়া সমালোচনা। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর বিকেল 5টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী আলিশা ইসলাম। ধন্যবাদ নিবে। বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।